আমাদের টেক সাইগাই পরিবারের 187তম টেক নিউজে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকে বাংলাদেশের সপ্তাহের প্রথম দিন, আর টেক দুনিয়ায় আজকে সপ্তাহের শেষ দিন। তাই সপ্তাহের শেষ দিনে সাধারণত দেখা যায় যে টেক নিউজ কম থাকে। তবু আপনাদের জন্য আজকে দারুণ দারুণ কিছু ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে এসেছি। সায়েন্সের খবরও আছে, অবশ্যই মন দিয়ে দেখবেন টেক নিউজটা। ভালো লাগলে শেষে গিয়ে লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন। কালকে কিউএনএ সেশন আসবে, তার জন্য কমিউনিটিতে পোস্ট দিয়েছি। শুরু করা যাক। প্রথম খবরেই বলবো হুয়াওয়ের খবর। না, আসলে হুয়াওয়ের খবর বললে এখন ভুল বলা হবে, কারণ হুয়াওয়ের থেকে অনার এখন আলাদা হয়ে গেছে। অনার এখন স্বাধীন একটা কোম্পানি হিসাবে আলাদাভাবে কাজ করছে, এবং অনারের তরফ থেকে প্রথম একটা স্মার্টফোন আসতে চলেছে। অনার V40 এই স্মার্টফোনটা খুব শিগগিরই আসবে, এবং এটা কেমন দেখতে হবে টুকটাক টেন্ডার সামনে চলে এসেছে, এবং এই ফোনটাতে 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। এটা আমরা জানতে পেরেছি কারণ এই ফোনটা অলরেডি চায়নার 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। চার্জার, ব্যাটারি, এইসব কথা যেখানে এসেই গেল, তাহলে স্যামসাং গ্যালাক্সি M12 ফোনটার কথা একটু বলে নিই। এন্ট্রি লেভেলের ফোন খুব শিগগিরই লঞ্চ হবে, ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এবং স্যামসাং ইদানিংকালে যেরকম সব ফোনেই বড় বড় ব্যাটারি দিচ্ছে, যদিও ফোন হালকা হচ্ছে, তো এই ফোনটাতেও সেরকম থাকছে। 6000 mAh ব্যাটারি, এখানে 15 ওয়াটের চার্জার থাকছে, Exynos 850 প্রসেসর থাকছে, ব্যাক সাইডে 4টে ক্যামেরা, 13+5+2+2 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6.55 ইঞ্চি একটা HD+ ডিসপ্লে। ওভারঅল সস্তা ফোন, কম দামি ফোন যেরকম হয় সেরকমই একটা ফোন। প্যাকেজ খুব একটা খারাপ হবে না, এবং 3GB র্যাম থাকবে, এটাও আমরা জেনেছি। দেখা যাক, ফোনটা আসলে আমাদের চ্যানেলে আমি চেষ্টা করছি সেই ফোনটার আনবক্সিং রিভিউ আপনাদের দেওয়ার। এবার তাহলে একটু ইন্টারেস্টিং খবরের দিকে যাওয়া যাক। আমরা দেখছি যে ইন্টেল কোম্পানিটা ক্রমশ নোকিয়া হয়ে উঠছে। স্মার্টফোন মার্কেটে নোকিয়া যেরকম একসময় মনোপলি ক্রিয়েট করে রেখেছিল, তারপর তার পতন হলো, ইন্টেলেরও ঠিক সেরকমই যেন হতে চলেছে। ইন্টেল প্রসেসর তৈরির মার্কেটে একসময় মনোপলি ক্রিয়েট করে রেখেছিল, তারপর AMD আসলো, তাকে ভালো রকম কম্পিটিশন দিল। এখন AMD কোথাও গিয়ে ইন্টেলকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে ইন্টেলের যেসব জোরের জায়গাগুলো ছিল, যেসব জায়গায় ইন্টেল সত্যিকারের ভালো ব্যবসা করতো, সেই জায়গাগুলো তাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। টেকনোলজি খুব দ্রুত পাল্টাচ্ছে, ইন্টেল তার সাথে তাল রাখতে পারছে না, ঠিক নোকিয়ার মতো। দেখা যাচ্ছে ইন্টেলের সবথেকে বড় যে ক্লায়েন্ট ছিল, অর্থাৎ অ্যাপেল তাদের বিভিন্ন রকম ম্যাকবুকে, অ্যাপেল তাদের বিভিন্ন রকম পিসিতে, ল্যাপটপে, সব জায়গাতে ইন্টেলের প্রসেসর ইউজ করতো, কিন্তু অ্যাপেল সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছে। তারা ইন্টেলের প্রসেসর এখন আর দিচ্ছে না, তারা তাদের M1 চিপ নিয়ে এসেছে। বায়োনিক M1 এই চিপটা ARM এর আর্কিটেকচারে তৈরি। অ্যাপেলের তো নিজস্ব প্রসেসর তৈরি করার কিছু ক্ষমতা নেই, তাদের কিছু নেই, তারা ওই ARM এর থেকে প্রসেসরের আর্কিটেকচারটা নিচ্ছে, সেটা নিজেরা একটু মডিফাই করছে, তারপর কোনো থার্ড পার্টিকে দিয়ে, যেমন TSMC বা ফক্সকন এরকম কোনো কোম্পানিকে দিয়ে তারা প্রসেসরটা বানিয়ে নিয়ে আসছে। কিন্তু ইন্টেলের সেখানে গিয়ে হাত থেকে সব ব্যবসা চলে যাচ্ছে। অ্যাপেল যে এটা করলো তার একটা সুদূর প্রসারী ফলাফল আছে। অ্যাপেল দেখিয়ে দিল যে মোবাইলের প্রসেসর তৈরি করতো যে কোম্পানি, তাদের আর্কিটেকচার দিয়ে অনায়াসে তৈরি করা যাচ্ছে ল্যাপটপের প্রসেসর। তো সেটার দেখা দেখি এবার অন্যান্য কোম্পানিও সেই পথে হাঁটবে, এটাই স্বাভাবিক, এবং তাই হতে চলেছে। মাইক্রোসফট এবার বলছে তারা আর ইন্টেলের প্রসেসর ইউজ করবে না, তারা ARM এর আর্কিটেকচার দেওয়া প্রসেসর নিয়ে আসবে তাদের ল্যাপটপগুলোর জন্য। সেক্ষেত্রে ইন্টেলের হাত থেকে আরও ব্যবসা চলে যাবে, ইন্টেল আরও বেশি নোকিয়ার মতো হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? এই ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন যে কম্পিউটারের মার্কেটে ইন্টেল কি মোবাইল মার্কেটের নোকিয়ার মতোই একদিন মুখ থুবড়ে পড়বে, তাদের ব্যবসা সব হারিয়ে ফেলবে? অবশ্যই আজকে কমেন্টে লিখে জানাবেন। আজকে সায়েন্সের খবরে আপনাদের খুব ইন্টারেস্টিং একটা খবর জানাতে চাই। সায়েন্স ফিকশন মুভিতে আমরা সাধারণত কী দেখতাম? অনেক সময় এরকম দেখানো হতো যে একটা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল, অন্য জায়গায় গিয়ে সে উদয় হলো আর কি, এরকম ব্যাপারটা হতো। মানে টেলিপোর্টেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যাবে, এবং সেটা মুহূর্তের মধ্যে চলে যাওয়া যাবে। আমি এখান থেকে আমেরিকায় চলে যেতে পারবো, এবং এখান থেকে ভ্যানিশ হব, আমার পুরো ডেটাটা আমাকে নিয়ে পুরো টেলিপোর্টেশন হয়ে ওখানে চলে যাবে। এবং সেটা নাকি শেষ অবধি করা গেছে। এবং ফার্মিল্যাব কোয়ান্টাম নেটওয়ার্ক তারা এই হাই ফিডেলিটি কোয়ান্টাম টেলিপোর্টেশন এটা তারা অ্যাচিভ করেছে, এবং এই ব্যাপারে ডিটেলস এখন আমি জানি না, অবশ্যই এই ডিটেলসটা জেনে আপনাদের জানাবো। এবং এখনই আশাবাদী হওয়া উচিত নয় যে একটা কোনো জীবন্ত প্রাণী এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্টেশনের মাধ্যমে চলে যাবে। হয়তো দেখা যাবে একটা সামান্য ছোট্ট কোনো কণা, সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্টেশন করা গেছে কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে। দেখা যাক, সেই ব্যাপারের বিশদে আপনাদের অবশ্যই জানাবো। তবে আজকে এই খবরটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, এবং সেটা আজকেই ঘটেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
পরের খবরে বলবো যে ইউএস এর সাথে চায়নার যে ঠান্ডা যুদ্ধ চলছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বড় ভূমিকা নিচ্ছেন। তিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট আছেন, তিনি হেরে গেছেন ইলেকশনে, কিন্তু নতুন প্রেসিডেন্ট আস্তে আস্তে জানুয়ারি মাস ডিসেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগের ধারাবাহিকতা বজায় রেখে আরও অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে তারা আরও বেশি চাইনিজ অ্যাপ্লিকেশনকে, চাইনিজ কোম্পানিকে ব্যান করছে। দেখা যাচ্ছে SMICর মতো কোম্পানি, অত বড় একটা চিপ মেকিং কোম্পানি, তাকে ব্যান করে দিয়েছে আমেরিকা। আপনারা যারা আমাদের টেক নিউজ নিয়মিত দেখেন, আমাদের চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত, তারা জানেন যে SMIC চায়নার একমাত্র কোম্পানি সম্ভবত যারা চিপ তৈরি করতে পারে। চীনের অনেক আশা তাকে নিয়ে, তো সেখানে তাকেও ব্যান করে দেওয়া হলো। এছাড়া DJI কোম্পানির নাম তো আপনারা শুনেইছেন, যারা ড্রোন তৈরি করে ইত্যাদির কারণে আপনারা নাম শুনেছেন, সেই DJI কোম্পানিকেও ব্যান করে দিয়েছে আমেরিকা। স্যামসাং গ্যালাক্সি S21 এর লিক আর থামার নয়, একের পর এক লিক এসেই চলেছে। স্যামসাং গ্যালাক্সি S21 এর ভিডিও সব সামনে চলে এসেছে, কম্প্যারিজন চলে এসেছে, আপনারা জানেন। এবার ফুল রিভিউ, মানে শুধু আনবক্সিং ভিডিও না, ফুল রিভিউ, ফোনটা কেমন, কী ব্যাপার, সব খুঁটিনাটি ডিটেলস নিয়ে সেটার ভিডিও ইউটিউবে চলে এসেছে। এছাড়াও আর একটা জিনিস জানার বাকি ছিল, সেটা হচ্ছে এই ফোনটার দাম কত হতে পারে, ইউরোপে কত দাম হবে সেটাও লিক হয়ে গেছে আজকে। জানা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 এই ফোনটা ইউরোপিয়ান প্রাইস যেটা হবে সেটা হবে 128GB ভেরিয়েন্টের জন্য 849 ইউরো, অর্থাৎ ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে এটা 72,000 রুপির মতো হয়, বাংলাদেশে গেলে আর 5-7 হাজার টাকা বেশি দাম হবে। এছাড়া এরপরে যেটা S21 প্লাস, সেই ফোনটার দামও জানা গেছে, সেটা জানা যাচ্ছে 1099 ইউরো। আর যেটা S21 আলট্রা অর্থাৎ টপ ভেরিয়েন্ট, তার দাম হচ্ছে 1399 ইউরো। তবে এই দামগুলো দেখে অতটা ভয় পাওয়ারও কিছু নেই, যখন ইউরোপে লঞ্চ হয় একটু দাম বেশি থাকে, আমাদের এখানে যখন আসে দাম সাধারণত একটু কম টম থাকে, কিছু অফার টফার থাকে, তার জন্য একটু কম দামে আমরা পাই। তবে হ্যাঁ, দাম অবশ্যই অনেকটাই থাকছে, এবং স্যামসাং এবার ফোনে কিন্তু অনেক কিছুই করছে। ডক্টর ক্যাটালিন কারিকো 1990 সাল থেকে mRNA নিয়ে কাজ করছেন, এবং তাতে আমাদের কি যায় আসে, কত সায়েন্টিস্ট তো কত কিছু নিয়ে কাজ করছে। আসলে এই যে ফাইজার যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে করোনার জন্য, এটা সব থেকে দ্রুত তৈরি হচ্ছে ভ্যাকসিন, ওটা নিয়ে সব থেকে আমরা আশাবাদী, এসব তো আমরা শুনেছি অনেক, কিন্তু তারা এটা করতে পারছে কারণ 1990 সাল থেকে এই ভদ্রমহিলা এই ব্যাপারটা নিয়ে কাজ করেছেন। তিনি যা কাজ করেছেন তার রেজাল্ট হিসাবে আজকে আমরা এটা দেখতে পাচ্ছি। যদি না হতো, এর আগে আমরা দেখেছি সবথেকে দ্রুত যে ভ্যাকসিন তৈরি হয়েছে সেটা 4 বছরে তৈরি হয়েছে, 4 বছর লেগেছে মাম্পস রোগের ভ্যাকসিন তৈরি করতে। সেক্ষেত্রে আমরা এই করোনার ভ্যাকসিন তৈরি করতে যদি অন্তত 4 বছর সময় লাগাতাম, তাহলে গোটা বিশ্বের কী হতো ভাবুন। এবং সেটা হয়নি, তার কারণ mRNA নিয়ে এই ভদ্রমহিলা এতদিন ধরে কাজ করছিলেন, এবং তিনি যে এতদিন ধরে কাজ করছেন, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, অসাধারণ তার অ্যাচিভমেন্ট, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু তার মেয়ে 2বার অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট, মানে যেমন মা তেমন তার মেয়ে। একবার ভেবে দেখুন, 2বার অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে তার মেয়ে, এবং তার মা এত বড় একজন সায়েন্টিস্ট। গতকাল আরও যে 2-1টা খবর, ভিডিও লম্বা হয়ে গেছিলো বলে বাদ দিয়ে দিতে হয়েছে, সেই 2-1টা খবরও আজকে বলে নিই। পোকো কোম্পানি, যারা এতদিন স্মার্টফোন তৈরি করতো, তারা এবার ল্যাপটপও নিয়ে আসবে। পোকো সবাইকে নকল করে সব কিছু রিব্র্যান্ড করে নিয়ে আসে, অর্থাৎ এবারও আমরা আন্দাজ করতে পারছি যে শাওমির কোনো একটা ল্যাপটপ পোকো ব্র্যান্ডিংয়ে রিব্র্যান্ডেড হয়ে আমাদের দেশগুলোতে আসবে। তবে হ্যাঁ, রিব্র্যান্ডেড হোক, কোনো অসুবিধা নেই, ল্যাপটপটা আসুক, ঠিকঠাক দামে আসুক, তাহলেই আমরা খুশি। CyberPunk 2077 একটা হাইপড গেম, চারদিকে আলোচনা হচ্ছে গেমটা নিয়ে গেমাররা সত্যি আগ্রহী ছিলেন, কারণ দীর্ঘদিন ধরে গেমটা ডেভেলপ করা হয়েছে, এবং তারপর যখন সেটা লঞ্চ করা হলো, বারবার লঞ্চ ডেট ডিলে হয়ে যাওয়ার পর ফাইনালি যখন লঞ্চ হলো, তখনও ঠিকঠাক হাইপ ক্রিয়েট করা হয়েছে, বহু কোলাবোরেশন হয়েছে। আপনারা জানেন যে OnePlus 8T ফোনটার সাথে সেটা কোলাবোরেশন ছিল। তো যাই হোক, প্রচার তো ঠিকঠাক হয়েছে। ফোনটা আসার পর, ফোন বলতে কি অভ্যাস হয়ে গেছে না, গেমটা আসার পর গেমটাতে দেখা যাচ্ছে প্রচুর বাগ আছে। এত বাগ, এত রকম সমস্যা, তাহলে এত বছর ধরে ডেভেলপ করে লাভটা কি হলো? এত বছর ধরে ডেভেলপ করার পর তারপর এত দাম দিয়ে একজন যখন একটা গেম কিনবে, তারপর যদি তাতে এত বাগ থাকে, সত্যি এটা খুব খারাপই লাগে। এবং সোনি কোম্পানি তাদের প্লে স্টেশনে এই গেমটার ক্ষেত্রে এত রকম বাগ দেখে তারা আপাতত সেই গেমটাকে তাদের প্লে স্টেশন থেকে সরিয়ে দিয়েছে, এবং এটা একটা প্রচার চলছে যে সনি নাকি প্লে স্টেশনে ওই গেমটা রাখবে না, সবাইকে টাকা রিফান্ড করে দিচ্ছে। না, ব্যাপারটা এরকম একেবারেই নয়। সাইবারপাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে CyberPunk জানুয়ারি মাসে একটা বড়সড় আপডেট নিয়ে আসবে, একটা প্যাচ নিয়ে আসবে, তারপর সব বাগটাগ ফিক্স হয়ে যাবে, এবং তখন যারা ইউজ করছিলেন, যারা সনি প্লে স্টেশন থেকে কিনেছেন গেমটা, তারা প্লে স্টেশনে আবার ইউজ করতে পারবেন। সনি তখন আবার প্লে স্টেশনে সেই গেমটার অ্যাক্সেস দিয়ে দেবে, এবং এখন যারা চাইবেন, তারা যদি টাকা ফেরত নিতে চান, তাহলে প্লে স্টেশন থেকে ওই গেমটা পারচেস করার জন্য যে টাকাটা খরচা করেছিলেন, তারা সেটা ফেরত নিয়ে নিতে পারেন।
তার মানে গেমটা একেবারে সরিয়ে দেওয়া হয়নি, গেমটা কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং নেক্সট প্যাচ আসবে। আর আজকে শেষ খবরে বলবো ভিভো X60 প্রো এই ফোনগুলো যে খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে আপনারা জানেন, অবশ্যই ভালো ফোন হবে এটা আমরা আশা করতে পারি। এই ডিসেম্বর মাসেই লঞ্চ হচ্ছে। তো সেই ফোনটা লিকের জন্য আমরা থাকতে পারছি না। তো সেই ফোনটা লঞ্চ করার আগে ইউটিউবে তার ভিডিও, আনবক্সিং ভিডিও লিক হয়ে গেছে, বেরিয়ে চলে এসেছে, সেখান থেকে সব কিছু জানা যাচ্ছে। তো এটা আমি জানি না সত্যি সত্যি কোম্পানিগুলো ইচ্ছা করে করছে নাকি এটা সত্যিই হচ্ছে, কারণ একটা ফোন নিয়ে এসে পুরোপুরি সিল্ড প্যাক বক্স সেটা লঞ্চ করার আগে আনবক্সিং করা ব্যাপারটা কিন্তু মুখের কথা নয়, যে কেউ করতে পারে না। আর করলেও তার বিরুদ্ধে তো লিগাল অ্যাকশন নেওয়া যায়, আইনত পদক্ষেপ নেওয়া যায়। এটা কেমন যেন একটু সন্দেহজনক লাগছে। ঠিক যেরকম সন্দেহজনক লাগে অ্যাপেল ওয়াচ বারবার বিভিন্ন মানুষের প্রাণ বাঁচিয়েছে এই খবরটাতে, যেরকম সন্দেহজনক লাগে যে অ্যাপেলের আইফোন বহু উপর থেকে 4000 ফুট বোধহয় 4000 ফুট ওপর থেকে প্লেন থেকে পড়ে গেছে এবং পড়ে যাওয়ার পরও কিছু হয়নি এই খবরটাতে। তো সন্দেহজনক খবর আসে অনেক কিছু। আজকে আর সেই সব সন্দেহজনক খবর নিয়ে আলোচনা করব না, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে আগামীকাল আপনাদের প্রশ্নের উত্তর পর্বে। আজকের মতো বিদায়।